নটি আর ঘটি, এরা সাদামাটা জীবনযাপন করত। সম্মানিত সুধী, আপনারা দেখছেন বাংলাদেশের সবথেকে বড় কাঠগোলাপের গাছ, যেটি ইটাকুমারী জমিদার বাড়িতে অবস্থিত। নবাব সিরাজউদ্দৌলার পতনের পর তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে কৃষকদের সাথে যুক্ত ছিল এবং এই আন্দোলনেই তিনি নিহত হয়। এই ইটাকুমারী জমিদার বাড়িতে যখন ব্রিটিশ বিরোধী সভা হতো তখন দেবী চৌধুরানী আসতেন। তখন এই এলাকার যে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে, সনাতনী সূর্যবংশীয়, তারা তীর নিয়ে পাহারা দিত। তারা ওখানেই একটা কোঠরের মধ্যে কোনো রকমে থাকতেন। আমরা তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা কীভাবে এখানে থাকেন। বাবা দেখো, তা না হলে কোথায় যাব? এটা আমাদের জন্মভূমি, এটা আমাদের আতুর ঘর। আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক, জাগো বাহে কণ্ঠে সবাই। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে প্রজা বিদ্রোহ ছিল একটি অন্যতম গুরুত্বপূর্ণ আন্দোলন। 1757 সালে বাংলার স্বাধীনতা অস্তগামী হওয়ার কিছুকাল পরের সময়ে তৎকালীন ফতেপুর পরগনা তথা বর্তমান রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী জমিদার বাড়ির জমিদার ছিলেন শিবচন্দ্র রায়। 1783 সালে শিবচন্দ্র রায় এবং আরেক ব্রিটিশ বিরোধী নারী দেবী চৌধুরানী, এই দুজন মিলে এক ঐতিহাসিক প্রজা বিদ্রোহের ডাক দিয়েছিলেন। ভারতীয় উপমহাদেশে এটিই প্রথম বিদ্রোহ। ঠিক এ কারণেই ঐতিহ্য ও গৌরবের দিক থেকে ইটাকুমারী জমিদার বাড়ির সমকক্ষ অন্য কোনো জমিদার বাড়ি বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। শিবচন্দ্রের আত্মদানের সাক্ষী রংপুরের ইটাকুমারী জমিদার বাড়ি তাই আমাদের কাছেও গুরুত্বপূর্ণ। অনেক তো জমিদার বাড়ি ঘুরে দেখা হলো, চলুন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের আতুরগড় ইটাকুমারী জমিদার বাড়ি ঘুরে দেখি, এর ইট পাথরে শ্রদ্ধার সাথে হাত বুলিয়ে আসি। সম্মানিত সুধী, আমরা এখন দাঁড়িয়ে আছি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ইটাকুমারী জমিদার বাড়িতে। এই জমিদার বাড়ি থেকেই ব্রিটিশ বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়েছিল। বলা চলে এই জমিদার বাড়ি ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূতিকাগার। এই জমিদার বাড়ির জমিদার শিবচন্দ্র রায়, যিনি রাজা উপাধিতে ভূষিত হয়েছিলেন। রাজা মানে ব্রিটিশদের দেওয়া উপাধি রাজা না, এই অঞ্চলের কৃষক মেহনতি মানুষ তাকে রাজা উপাধিতে ভূষিত করেছিল। শিবচন্দ্র রায় প্রথম এই রংপুর অঞ্চলে কৃষক বিদ্রোহে জড়িয়ে পড়েন। প্রজাদের সাথে মিলে দেবী সিং নামের একজন অত্যাচারীর বিরুদ্ধে তিনি যুদ্ধ করেন। সেই ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে যুদ্ধে তিনি নিহত হন। আমরা আজকে এসেছি এই ইটাকুমারী জমিদার বাড়িতে। আপনারা জেনে আরও কষ্ট পাবেন যে এই জমিদার বাড়ির সর্বশেষ দুই জমিদার পুত্র নটি এবং ঘটি, তারা 1990 সালে মৃত্যুবরণ করে। তারা অবিবাহিত ছিলেন। মৃত্যুর আগ পর্যন্তও তারা খুব করুণ জীবনযাপন করেছেন। তাদের সহায় সম্পত্তি বলতে তেমন কিছু ছিল না। মানুষের কাছ থেকে সহায়তা ধার দেনা করেই তাদের জীবন নির্বাহ করতে হতো। এরকম একটা উজ্জ্বল জমিদার বাড়ির পরবর্তী প্রজন্মের এরকম করুণ ইতিহাস আমাদেরকে কষ্ট দেয়। আসুন ইটাকুমারী জমিদার বাড়িটি আমরা ঘুরে দেখি। ইটাকুমারীর যে উত্তরস্বরী দুইজন পুত্র ছিল, তারা খুব সাদা মনের মানুষ ছিল। যে দুই ভাইয়ের নামকরণ ছিল নটি আর ঘটি, এরা সাদামাটা জীবনযাপন করত। তাদের জমিদারির বিশেষ সয় সম্পত্তি, বিশেষভাবে এগুলো মানুষ জবরদখল করে তাদের কাছ থেকে নিয়েছে। শেষ পর্যন্ত আমরা যেটা সেখানে তাদের মুখে আমরা যেটা শুনেছি যে বাবারে, এখন আমাদের অন্যের মুখাবৃত্তে চেয়ে জীবনযাপন করতে হয়। অনেকে তাদের ভালোবেসে, অনেক যারা হিতাকাঙ্ক্ষী আছে তারা তাদের কাছে খাবার পৌঁছিয়ে দেয়। কোনো রকমে সাদামাটা জীবনযাপন করে শেষ জীবন পর্যন্ত তারা খুব দারিদ্রতার সাথে প্রাণ ত্যাগ করেছেন সেই ইটাকুমারীর তাদের জমিদার বাড়িতেই। এই যে এটা আমাদের জমিদার বাড়ির
কাঠগোলাপের গাছ। এটা বাংলাদেশের সবচেয়ে বড় কাঠগোলাপের গাছ। এর বয়স 200 বছরের মতো প্রায়। এই যে গাছে ফুলও আছে, নিচ থেকে দেখা যাচ্ছে না, আমরা যদি ছাদে যাই দেখতে পারবো। তার মানে এই কাঠগোলাপের গাছটা বাংলাদেশের সব থেকে বড় কাঠগোলাপের গাছ। হ্যাঁ, জি জি। সম্মানিত সুধী, আপনারা দেখছেন বাংলাদেশের সব থেকে বড় কাঠগোলাপের গাছ, যেটি ইটাকুমারী জমিদার বাড়িতে অবস্থিত। 1765 সালে ইংরেজরা মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলার খাজনা আদায়ের দায়িত্বভার গ্রহণ করে। এরপরে রংপুরের যে কালেক্টরেট গুডল্যান্ড, তার কাছ থেকে একজন দুর্ধর্ষ ডাকাত যার নাম দেবী সিং, তিনি এই এলাকার রাজস্ব আদায়ের লিজ গ্রহণ করেন। এই লিজ গ্রহণ করার পরেই তিনি এইখানকার যে ছোট ছোট জমিদার এবং প্রজা কৃষকদের উপর জুলুম শুরু করেন। এই জুলুমের বিরুদ্ধেই কিন্তু রংপুর ফুঁসে উঠেছিল। এটার নেতৃত্ব দিয়েছিলেন এই ইটাকুমারীর জমিদার শিবচন্দ্র রায়। তার সঙ্গে ছিলেন দেবী চৌধুরানী এবং যেটি বলা হয়ে থাকে বঙ্কিমচন্দ্রের যে ভবানী পাঠক, মানে হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মোহনলাল। এইখানেই ফকির বিদ্রোহ, সন্ন্যাস বিদ্রোহ আরম্ভ হয়। পরবর্তীতে তা পুরো বাংলায় ছড়িয়ে পড়ে। দেবী সিং এতটাই অত্যাচারী ছিল যে এই রংপুর অঞ্চলের মানুষজন তাকে শয়তান উপাধি দিয়েছিল। আপনি দেখেন যে এই 1763 সালে এইখানে ব্রিটিশদের খাজনা আদায়ের জন্য দিনাজপুর থেকে একজন লোক নিয়োগ করা হয় দেবী সিংকে। সেই দেবী সিংয়ের প্রচণ্ড অত্যাচারী ছিল দেবী সিং। এই অত্যাচারের বিরুদ্ধে এখানকার কৃষকেরা যে বিদ্রোহ করে, সেই বিদ্রোহে আপনার কৃষকেরাই নেতা নির্বাচন করে নুরুল উদ্দিনকে আর কি। নুরুল উদ্দিনকে আর কি। তবে এই নেতা নির্বাচন করে, এই নির্বাচনে এই আন্দোলনটা একটা দীর্ঘস্থায়ী আন্দোলন হয়, যেটা ব্রিটিশরা এটাকে বিভিন্ন নাম দেয়। কখনো রংপুর বিদ্রোহ, কখনো প্রজা বিদ্রোহ, কখনো ফকির সন্ন্যাসী বিদ্রোহ, বিভিন্ন নাম দেয় আর কি। এটাতে এক পর্যায়ে আমরা তো জানি যে এই কর্নওয়ালিস এবং ওয়ারেন হেস্টিংয়ের এই 10 সালা বন্দোবস্ত এবং চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইটাকুমারী শুধু না, ইটাকুমারী, মন্থনাথ জমিদার, দেবী চৌধুরানীরা এরাও কিন্তু বেকায়দায় পড়ে। বেকায়দা হচ্ছে যে সূর্যাস্তের আগেই যে তোমার খাজনা পরিশোধ করতে হবে, যে জমিদারের যে দাখের যে টাকা পরিশোধ করতে হবে, এই কারণে তারা তাদের স্বার্থের জায়গা থেকেই আসলে বিদ্রোহটা করে। নুরুলদিনের বাড়ি রংপুরে যে ছিল, রংপুরে নুরুলদিন একদিন ডাক দিয়েছিল 1189 সনে। আবার বাংলার বুঝি পড়ে যায় মনে, নুরুলদিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়। নুরুলদিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালালেরই আলখাল্লায়। নুরুলদিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়। নুরুলদিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজে আপ্ত করে নিয়ে যায়। নুরুলদিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে, আমারই দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায়। আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে, যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে, তখন কে থাকে ঘুমে, কে থাকে ভেতরে, কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে। সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে। নুরুলদিনেরও কথা সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষ যেন জেগে ওঠে আবারে আশায়, যে আবার নুরুলদিন একদিন আসিবে বাংলায়, আবার নুরুলদিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক, জাগো বাহে কণ্ঠে সবাই। যে এটা ভিতরে যাওয়ার রাস্তা, এটা দিয়ে উপরে উঠতে হবে আমাদের এখন। এই সিঁড়ি দিয়ে উপরে উঠা যাবে? হ্যাঁ হ্যাঁ জি, এই উঠো, আমি উঠছি তোমার সাথে সাথে। ইটাকুমারী জমিদার বাড়ির উপরে উঠার সিঁড়ি।
আমরা উঠে গেলাম জমিদার বাড়ির ছাদে। এইখানে একটা কক্ষ ছিল, উপরে আরও একটা আছে। এই জায়গায় আপাতত এখন মানুষ বিভিন্ন ফসল রৌদ্রে দিয়ে শুকায়। এখানে বিভিন্ন ফসল রোদ্রে দিয়ে শুকায়। হ্যাঁ, রৌদ্রে দিয়ে শুকায়, মাড়াইজাতকরণ করে, নিচেও করে, এই কাজেই ব্যবহার হয়। আর স্কুল কলেজের ছেলে মেয়ে এখানে আসে, ঘুরতে আসে, আমরা টিফিন টাইমে আড্ডা দেই। আমরা দোতলার ঘরটির মধ্যে আসছি। ধ্বংসাবশেষ এইটুকুই আছে, হয়তো আর 15-20 বছর পরে এটার চিহ্নটিও থাকবে না। এখন দেখেন এই জায়গা এখন পরিত্যক্ত, মানুষ এখানে ধূমপান নেশা সেবন করে। এই যে আশেপাশে দেখলে আপনি বুঝতে পারবেন আর কি, রাজবাড়ি এখন হয়ে গেছে নেশা জুয়া এগুলার আড্ডাখানা। এই যে দেখলেই বোঝা যায়, এই যে সিগারেট, তারপরে আরও বিভিন্ন মাদক দ্রব্যের। 1341 সন, হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন 1341 সনের একটা পরিত্যক্ত কুয়া, ছোট্ট কুয়া। রাধাকৃষ্ণ, সন 1341। এইখানে নাকি একটা মন্দির ছিল। এটা কিছুদিন আগেও এটার ছাদ ছিল, এটা স্থানীয় লোকজন ভেঙে নিয়ে গেছে। এই জমিদার বাড়িতে স্থানীয় লোকজনের যে অত্যাচার, সেটা একেবারে ব্রিটিশ আমলের শেষে, পাকিস্তান আমলেও ছিল, মহান মুক্তিযুদ্ধের সময়ও এই বাড়িতে লুটপাট চালানো হয়, পুকুরের মাছ সব মেরে নিয়ে যাওয়া হয়। 1990 সালের দিকে এই জমিদার বাড়ির সর্বশেষ দুইজন জমিদার, নটি এবং ঘটি, তারা মৃত্যুবরণ করেন। এর মধ্য দিয়েই এই জমিদার বাড়ির সর্বশেষ প্রজন্মের সমাপ্তি ঘটে। এই নটি ঘটি দুই ভাই এরা 90 দশকে মারা যায়। তাদের সন্তান যারা ছিল না, তারা কোনো বিবাহ সম্বন্ধনে আবদ্ধ হন নাই। এদের যে মূল বাড়িটা আছে এটা তো ধ্বংসস্তূপ। ধ্বংসস্তূপ। এই নটি ঘটি তারা থাকতেন কোথায়? তারা ওখানেই একটা কোঠরের মধ্যে কোনো রকমে থাকতেন। আমরা তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা কীভাবে এখানে থাকেন। বাবা দেখো, তা না হলে কোথায় যাব? এটা আমাদের জন্মভূমি, এটা আমাদের আতুর ঘর, এটা ছেড়ে আমরা কোথায় যাব? কথা কিন্তু খুব ধীরে ধীরে বলতো এই দুই ভাই। আমরা 3 তলায় উঠে যাচ্ছি। এখানে মানুষ আছে, বিভিন্ন ছবি টবি তুলে। এই জায়গাটা দেখে সতর্কও থাকতে হয়। এর আগে এখান থেকে একজন পড়ে গেছে, পড়ে গিয়ে ওনার অবস্থা করুণ হয়েছিল আর কি। এটা খুবই রিস্কি। হ্যাঁ, রিস্কি। যেহেতু আমরা ইটাকুমারী জমিদার বাড়ির 3 তলার ছাদে উঠে গেলাম। এখানে অনেক গাছ আছে, বিভিন্ন ধরনের ফল ফুলের গাছ আছে। বিশাল এলাকা জুড়েই ইটাকুমারী জমিদার বাড়ি। ইতিহাসের সাক্ষী এই ইটাকুমারী জমিদার বাড়ি, রাজা শিবচন্দ্রের স্মৃতিধন্য ইটাকুমারী জমিদার বাড়ি। এই বঙ্গ যতদিন থাকবে ততদিন রাজা শিবচন্দ্রের আত্মত্যাগের ইতিহাস থাকবে। হয়তো একদিন ইটাকুমারী জমিদার বাড়িটি থাকবে না। এটি সরকার সংস্কার বা সংরক্ষণের কোনো উদ্যোগ গ্রহণ করেনি। অনেক জমিদার বাড়ি সরকার সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে, যে জমিদার বাড়িগুলোর সাথে ব্রিটিশ দালালি যুক্ত। কিন্তু এই ইটাকুমারী জমিদার বাড়ি সাথে ব্রিটিশ দালালি যুক্ত না, ব্রিটিশ বিরোধী দ্রোহযুক্ত। ফলে এই জমিদার বাড়িটি সংরক্ষণ করা আমাদের আবশ্যিক কর্তব্য ছিল। আমরা এই কাজটি করছি না বা করিনি। এই ইটাকুমারী জমিদার বাড়িতে দেবী চৌধুরানী আসতেন। এইখানে নদীপথে একটি খালও খনন করা হয়েছিল যেন গোপনে তিনি আসতে পারেন। এইখানে প্রজাদেরকে নিয়ে তারা রাতের পর রাত ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধের কৌশল আঁটতেন। এই শিবচন্দ্র রায়চৌধুরী ছিলেন দেবী চৌধুরানীর অন্যতম সহযোগী, যিনি সবসময় দেবী চৌধুরানীর পাশে থাকতেন। কিছুদিন আগে বিডি ক্লিনের নেতৃত্বে এই জমিদার বাড়িটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছিল। এরপরে এটি আবার সেই আগের দশায় ফিরে গেছে। বিষয় হয়তো কখনোই জানা যাবে না।
বঙ্কিমচন্দ্রের ভবানী পাঠক আসলে কে? তিনি কি নবাব সিরাজউদ্দৌলার প্রথম সিপাহসালার মোহনলাল, নাকি ইটাকুমারীর জমিদার শিবচন্দ্র? আপনাদের কি মনে হয়? আপনাদের যা মনে হয় তা এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিতে পারেন। ইটাকুমারী জমিদার বাড়িতে একটি পোস্ট অফিসের শাখা স্থাপন করা হয়েছে। এই পাশে মাঠ, চারিপাশে অনেকগুলো দিঘি আছে। এইখানে কি পরিমাণ এই ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী আদিবাসী বাস করে? এই যে এখানে 3টা গ্রাম আছে। এই যে একটা ওই যে ওইখানে একটা, এই যে এইখানে একটা, এই যে এই গ্রাম, এই কলেজের পাশে, আর একটা আছে কলেজের ওদিকে। আপনারা কোন জাতি? সূর্যবংশী। এমনি আপনাদের ধর্ম? ধর্ম হলো সনাতন ধর্ম, হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম একদম আগে থেকেই? হ্যাঁ, আগে থাকি। এই এলাকার বেশিরভাগই কি আপনাদের সূর্য ধর্মের? হুম হুম। এই ইটাকুমারী জমিদার বাড়িতে যখন ব্রিটিশ বিরোধী সভা হতো তখন দেবী চৌধুরানী আসতেন এবং নানান প্রজারা আসতেন, নুরুল উদ্দিনও আসতেন। তখন এই এলাকার যে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে সনাতনী সূর্যবংশীয়, তারা তীর নিয়ে পাহারা দিত। ওই কাল থেকেই তারা তীরন্দাজ ছিল এবং বংশ পরম্পরায় তারা এখনও তীরন্দাজিটা ভালো পারেন। এটা হলো ইটাকুমারী, এটা বাবুর বাজার নামে পরিচিত। ইটাকুমারী বাবুর বাজার নামে পরিচিত। এটা হলো শেড ঘর। এই ঘরে বৈশা আপনার টিউন অফিস থেকে টিউন আসতো, থানা থেকে লোক আসতো। এরপরে আমি ছোটোবেলা, তখন আমার বয়স 8-9 বছর, আমি দেখছি যে পরে আপনার এখানে ডাক হয়েছে। ডাক হওয়ার পরে যারা ডাকে করছে সেভাবে টাকার মাধ্যমে এই টিউন অফিস থেকে আপনার নিজে আইসা লিজ নেওয়া হয়েছে পুকুরগুলা। আপনার এই লিচু গাছ আছে, 5টা লিচু গাছ আছে, এই যে আবাদের জমি আছে, এগুলো লিজ নেওয়া হয়েছে 99 বছরের জন্য। পুকুর কয়টা আছে? পুকুর আছে আপনার হলো, বড় পুকুর আছে হলো 3টা, আর ছোট পুকুর আছে মানে 3টা, মোট 6টা। তো এটাই ইটাকুমারী জমিদার বাড়ির সব থেকে বড় পুকুর। এটা ঘাট ছিল, এটাই ঘাট ছিল। এখানে ঘাট ছিল না? খনন করার কারণে ঘাটটা থাকে না। বেশ বড় দিঘি। এর ওই পাশেও আরো দিঘি আছে। বললে না মালিকের, হ্যাঁ, এটাই সবচেয়ে বড় দিঘি। এটাই সর্বোচ্চ বড়। হ্যাঁ, এর ওই পাশেও দিঘি আছে, ওই পাশেও দিঘি আছে। বিশাল এলাকা জুড়ে ছিল সূর্যবীর্যের ইটাকুমারী জমিদার বাড়ি। স্থানীয় লোকজন 1999 সালে ইটাকুমারী শিবচন্দ্র রায় মহাবিদ্যালয় নামে একটা কলেজ স্থাপন করে। এর মধ্য দিয়ে শিবচন্দ্র রায়কে এক প্রকার সম্মান দেয়া হয়, কিন্তু রাষ্ট্রযন্ত্রের তরফ থেকে শিবচন্দ্র রায়কে নিয়ে কিছুই করা হয়নি। আপনারা এই কলেজটি দেখতে পাচ্ছেন শিবচন্দ্র রায়ের নামে। এটি স্থানীয় লোকজনের উদ্যোগে প্রতিষ্ঠা করা হয়েছে। এটি প্রতিষ্ঠার মাধ্যমেও অন্তত শিবচন্দ্র রায় সম্পর্কে মানুষ জানতে পারছে। এখানকার কলেজের ছাত্রছাত্রীরা শিবচন্দ্র রায় সম্পর্কে জানতে পারছে, রংপুরে কৃষক বিদ্রোহের কথা জানতে পারছে। শিবচন্দ্র রায় ইটাকুমারী জমিদার বাড়ির জমিদার ছিল। নবাব সিরাজউদ্দৌলার পতনের পর তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে কৃষকদের সাথে যুক্ত ছিল এবং এই আন্দোলনেই তিনি নিহত হয়। আমি ইটাকুমারী শিবচন্দ্র রায় কলেজের দ্বাদশ শ্রেণীতে পড়ি। আজ আত্মবিস্মৃতির অন্ধকারে দেবী চৌধুরানী, শিবচন্দ্র রায়, ভবানী পাঠক, নুরুল উদ্দিন, এই আত্মবিস্মৃতির অন্ধকার থেকে আলোতে আনার দায়িত্ব আমাদের, কারণ তারা আমাদের সাহসী পূর্ব প্রজন্ম। এই ইটাকুমারী জমিদার বাড়ি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকুক, রাষ্ট্রযন্ত্র এটিকে সংস্কার করার দায়িত্ব নিক। শিবচন্দ্র রায়ের গৌরবের কথা আমাদের ইতিহাসে লিপিবদ্ধ থাকুক, এই প্রত্যাশায় আমাদের আজকের ভিডিওটি শেষ করছি। ভিডিওটি দেখার জন্য সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা।